সবাই বলে মানি প্ল্যান্ট গাছ নাকি ঘরের আয় উন্নতি বাড়ায়, টাকা পয়সা ধরে রাখতে সাহায্য করে, এমনকি আর্থিক দিক থেকেও অনেকটা উন্নতি করে। কিন্তু জানো, আমি আবার এই কথাটাও শুনেছি মানি প্ল্যান্ট গাছ যত তোমার ঘরে ওপর দিকে উঠবে তত নাকি মানে সংসারে অমঙ্গল দূর হয়, আর লক্ষ্মীশ্রী আসে, আর নাকি টাকা পয়সারও অভাব থাকে না। সত্যি কথা বলতে একটা দিকও আমার সাথে মেলে না। আমার যা মানি প্ল্যান্ট গাছটা এনে দিয়েছিল একদম একটুখানি, আমার ঘরে যেদিন থেকে লাগিয়েছি গাছটা দেখো কত সুন্দর হয়েছে। ও কিন্তু নিচের দিকে একটুও নামে না, মাথাগুলো কিন্তু পুরো ওর ওপর দিকে সোজা। আর গাছটা কত সুন্দর হয়েছে দেখো। কিন্তু জানো তো, ওই যে মনের বিশ্বাস বলে না, আমি দেখেছি আমার ঘরে আয় উন্নতি তো দূরে থাক, আমার ঘর যেন দিনার দিন আরও অবনতির দিকে চলে যাচ্ছে। এগুলো সবটাই মনের বিশ্বাস, তাই না? সবাই আসে আর বলে যে তোদের ঘরেতেও টাকা উপচে পড়ছে, কারণ তোদের মানি প্ল্যান্ট গাছটা এত সুন্দর হয়েছে। একমাত্র যে যার সংসার সেই বোঝে, সে তার সংসারটা কিভাবে পরিচালনা হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে তো সকালবেলা প্রত্যেক দিনই চেষ্টা করি গাছের পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিতে, কারণ ধুলো টুলো হয়, বিছানা ঝাড়ি। আর আজকে গাছটা একটু জলও দিলাম আর শুকনো পাতাগুলো ফেলেও দিয়েছি। এদিকে ভিডিও আরম্ভ করেছি আজকে অনেক বেলা থেকে, কারণ যেহেতু তোমাদের বললাম আগের দিনের কোনো ভিডিওই ছিল না, তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল, বাড়িঘর তো সব নোংরা হয়েছিল। সকালবেলা উঠে সব কিছু পরিষ্কার করলাম, কাচা ধোয়া করলাম। এখন বাজে প্রায় 11:30। তো আমার ঘরের দিকের ম্যাক্সিমাম কাজও শেষ হয়ে গেছে, দিদিও চলে এসছে, আর দিদি কিন্তু এখন ঘর মুছছে। সেই কারণে আমি কিন্তু বাইরে বেরিয়ে গেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই বাবানকে কোলে নিয়ে বসে আছে, ও এখনই বাইরের দিকে যাবে। ছেলে তো কিছুতেই ঘরে থাকছে না, ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওই যে কালু আসলেই আমাদের বাড়িতে কালুকে বিস্কুট দিতে হবে, না হলে আমার ছেলে এত চেঁচামেচি করে, চুপই করতে চায় না। ও কালুকে বিস্কুট দেবে। যাই হোক, কালুকে বিস্কুট খাওয়ালো ও আর ওর বাবা দুজনে মিলে। তারপরে দেখো ওর বাবাকে বললাম একটুখানি নিয়ে রাস্তা থেকে একটু ঘুরিয়ে আসো, আর মোটেই নামতে যাবে তখনই এসছে আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মাকে দেখেই ব্যাস, ও তো যাওয়ার জন্য বায়না করছে, কারণ ভেবেছে মনে হয় ঘুরতে নিয়ে যাবে। কিন্তু শাশুড়ি মা তো সবে আসলো, এখন তো ওকে নেবে না, তো সেই কারণে ওর বাবা নিয়ে গেল। আর তারপরেই দেখো অনেক ঘরে গেলাম, গিয়ে ছেলেকে ঘুম পাড়ালাম, আর সকালবেলার খাবারটাও খেয়ে নিলাম। ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখনও খাচ্ছে। আর মনা আজকে কলেজে যাবে বলে সকালবেলায় রেডিও হয়েছে, তারপরে মেসেজ এসছে আজকে ওর ক্লাসটাই নেই। তো সেই কারণে মেয়ের তো আর যাওয়া হলো না। আর আমি যেহেতু সকালবেলা সব কাচা ধোয়া করে ছাদে মেলে দিয়েছিলাম, ম্যাক্সিমাম জামাকাপড় কিন্তু অর্ধেকের বেশি শুকিয়ে গেছিলো। তারপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়লো, তোমাদের দাদাভাই সব নামিয়ে নিয়ে এসছে। ওই দেখো ঘরের নিচ থেকে রাখা রয়েছে। মেয়েকে বললাম ঘর থেকেই সব মেলে দে, ওয়েদার দেখে মনে হচ্ছে না আজকে আর রোদ্দুর উঠবে। সেই কারণেই আমি সকাল সকাল না জামাকাপড়গুলো কেচে মেলি, যতটা পারবে ততটা শুকিয়ে যাবে। আর বর্ষার দিন বোঝোই তো, এই ভাদ্র মাসটা তো পুরো জ্বালিয়ে খাবে, রোদ আর বৃষ্টি বৃষ্টি করে। আগের দিনই তোমাদের বললাম না যে কলপাটটা আর সিঁড়ির ঘরটায় এতটা নোংরা হয়েছে যে পরিষ্কার করতে হবে। তবে দেখলাম পুজো আসতে আসতে এখনও অনেক দেরি, তার মাঝখানে আমার পরিষ্কার না করলে সত্যি একদম মানে তাকানো যাচ্ছে না, চারিদিকটা শ্যাওলা পড়ে এমন অবস্থা। আর জানো তো বৃষ্টির জলে কিন্তু শ্যাওলা বেশি পড়ে, সেই কারণে দেখেছো দেখেছো আমাকে কথাই বলতে দেবে না আমার ছেলে, আমি কথা বললেই ও এমন চেঁচামেচি করে। যাই হোক, দেখো এদিকে ভাবলাম কি তোমাদের দাদাভাইকে বললাম 2 প্যাকেট নিয়ে আসো, বলছে এখন 1 প্যাকেটই আনতে পারবো, এটা দিয়ে যতটুকু হয় ততটুকু করো। দেখলাম সিঁড়ির ঘরের ওপর দিকটা করব, নিচের দিকটা কিছুই হবে না, তার থেকে ভালো ওপরটা আজকে ছেড়ে দিই, সামনের সিঁড়িটা দিয়ে আর পুরো এই রাস্তাটা দিয়ে এই জায়গাটা পরিষ্কার করি।
এত স্লিপ হয়েছে, ওপর থেকে বাবানকে নিয়ে নিচের দিকে নামতে না সত্যিই ভয় লাগে। জুতো যদি কোনো রকম একটু স্লিপ কাটে, নিজে পড়ে যাব, হাত পা ভেঙে যাবে, আমার কোনো চিন্তা নেই। কিন্তু ছেলে যদি পড়ে যায় তাহলে বুঝতেই পারছো কত বড় একটা বিপদ ঘটবে। এমনিতেই এখন সময় ভালো যাচ্ছে না, বিপদের ওপরে বিপদ আসছে, তার মধ্যে যদি আবার আরেকটা বিপদ ঘটে, এখন হয়তো আর সোজা হয়ে দাঁড়াতেই পারবো না। বিপদের কথা বলতে তোমাদের মনে পড়লো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে কি হয়েছে তোমাদের সাথে, কি হয়েছে আর তোমাদেরকে কি বলবো। মানুষ মানুষের সাথে এমন করতে পারে এটা ভাবাও যায় না, জানো তো। কোনো রকমভাবে হয়তো তোমাদের দাদাভাইয়ের ডকুমেন্টস কেউ পেয়েছে, কেউ পেয়ে তার নাম করে, তোমাদের দাদাভাইয়ের নাম করে বিশাল বড় একটা লোন তুলে নিয়েছে। আর সেই লোনটার কথা আমি আজ থেকে 2 বছর আগে জানতামও না। 2 বছর আগে আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু জানতে পারলাম আমি এই যেদিন থেকে ধরো ওই বললাম না ফোনটা ভেঙে গেছিলো ভিডিও করব বলেও, তো তারপরেই আমি জানতে পারি। তারপর থেকে সত্যি মন পুরো ভেঙে গেছে। টাকার অ্যামাউন্টটা খুব একটা ছোট না, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ওই টাকাটা শোধ করতে গেলে জানি না কোন জন্মে শোধ করতে পারবো। আর আমার কাছে ওই টাকাটা বিশাল অঙ্কের একটা টাকা। তবু চিন্তা করতাম না যদি তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম ঠিকঠাক থাকতো, বা আমি কোনো লোন তুলে টাকাটা শোধ করতে পারতাম। এমন অবস্থা হয়েছে, কোনো লোন তুলতে গেলে তোমরা হয়তো জানোই যে এই বাড়ি বাড়ি যে মহিলাদের লোন দেয় না, আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম লোনের জন্য, কিন্তু ওখানেও দেখছি যখনই তোমাদের দাদাভাইয়ের ডকুমেন্টস শো করছি, সেখান থেকেই ফার্স্ট আমি জানতে পারলাম আমার ওখানে ডিফল্ট হয়ে আছে। কারণ যে আমার নাম করে লোনটা, তোমাদের দাদাভাইয়ের নাম করে লোনটা নিয়েছে, একটা টাকাও সে দেয়নি। আর আদেও আমরা ওই লোনটার কথা জানতামই না, এখন ওটা বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট এসে দাঁড়িয়েছে। শুধু সেটা না, তার পাশাপাশি প্রত্যেকটা মানুষের সাথে তোমাদের দাদাভাইয়ের কাজের দিক থেকে বলছি, মানুষের সাথে এমন একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, কেউ যেন ওকে কাজের জন্য ডাকছেই না। কেন জানি না গো, সময়টা এত খারাপ যাচ্ছে। আর বুঝতে পারো যাদের ঘরে একার আয়ের মানুষ থাকে, তাদের ঘরে এই রকম সমস্যা হলে মানুষের কি পরিণতি হয়। সত্যি কথা বলতে নিজেরা ছিলাম বড় বড় 3জন, চিন্তা করতাম না। আজকে বাচ্চাটার জন্য সবথেকে বেশি চিন্তা হয়। কত সাবধানে রাখি জানো বাবানকে, কোনো রকম যেন এখন ওর বিপদ না ঘটে। কারণ যদি কোনো রকম ওর বিপদ ঘটে, এখন যে বাবানকে নিয়ে ছোটাছুটি করব, সেই পরিস্থিতিও আমার নেই। অনেকটা বেঁচে কুচে চলতে হচ্ছে। সংসার চালানোর জন্য যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি করছি। যাই হোক, দেখো এই কথা বলে তো আর শেষ হবে না। বলে না, যার যার দুঃখ কষ্ট, যার যার সংসারের প্রবলেম সেই বুঝতে পারবে। সত্যি কথা বলে এগুলো বোঝানোর মতো না, যে যেই প্রবলেম ফেস করে না, যেই সময় দিয়ে সে যায়, সেই একমাত্র বুঝতে পারে। এমন আমার পরিস্থিতি হয়েছে, যেই সব মানুষের কাছ থেকে আমি কোনোদিনও 10টা টাকাও নিইনি, আজ সত্যি কথা মনে হয় কি তাদের কাছেই হাত পাততে হচ্ছে। আর এর থেকে বড় লজ্জা আর সত্যি কথা কিচ্ছু নেই। তো শুধু ভগবানকে ডেকে যাচ্ছি মনে প্রাণে। তোমরা তো জানোই গোপালের উপরে আমার অনেক ভরসা। গোপালকে ডেকে যাচ্ছি, যা করার তার উপরেই ছেড়ে দিয়েছি। আর সত্যি কথা এত দুশ্চিন্তা করি না তোমাদের দাদাভাইয়ের মুখের দিকে তাকিয়ে, কারণ সত্যি কথা টেনশন করতে করতে আমার শুধু ভয় হয় তোমাদের দাদাভাই না মনের জোরটা হারিয়ে ফেলে। তো অনেক বোঝাই, কিছু করার নেই। আমাদের যেটা কপালে ছিল সেটা হয়ে গেছে, আর কিছু করার নেই। এখন বাস্তবটাকেই মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। আজ হয়তো 2 দিন কষ্ট হচ্ছে, একদিন না একদিন কিন্তু আমি এই বিপদ থেকে ঠিকই বেরিয়ে যাব। ওই ভেবেই মনকে সান্ত্বনা দিই, একদিন না একদিন ঠিক হয়ে যাবে, আগের মতো পরিস্থিতি আবার চলে আসবে। দেখো, ওই যে কিছু গীতার বাণী আছে জানো তো, যখন তোমার সময় খারাপ থাকবে না, সত্যি তুমি ভগবানের কোনো বাণী শুনবে। আর আমি গীতার বাণীগুলো খুব শুনি, আর নিজের জীবন দিয়ে আমি বিচার করি, সত্যিই তাই। যখন আমাদের হাতে টাকা থাকে না, সত্যিই আমরা কিন্তু টাকাকে সম্মান করতে পারি না। আর যখন আমাদের কাছে টাকা না থাকে, সেই একটা টাকাকেও আমরা কত সম্মান করি আর কত যত্নে রাখি। ওই যে বলে না, অভাবে পড়লে মানুষ বুঝতে পারে তার পরিস্থিতিটা।
তো যাই হোক, দেখো কোনোদিনও মানে অহংকার করিও নি, আশা করি জীবনে কোনোদিন অহংকার করবও না। আজ হয়তো বিপদে পড়েছি, একদিন না একদিন ঠিকই বিপদ উতরে যাবে, সব দিন সমান যাবে না। তবে এই বিপদে তুমি ভালো মতো মানুষকে চিনে নিতে পারবে, যে কে তোমার আপন আর কে তোমার পর। সত্যি কথাই বলছি, তুমি এই সময়টায় দাঁড়িয়ে বুঝতে পারবে তোমার কে ভালো চায় আর কে খারাপ চায়। তাই আর কোনো ভাবনা ভাবি না, দিনের ওপর দিন কেটে যাচ্ছে, সময়ের ওপর ছেড়ে দিয়েছি, যেদিন সব কিছু ঠিক হওয়ার সেদিন হবে, যা হোক করে হয়ে যাবে। ভগবান কপালে হয়তো এটা লিখে রেখেছিল, তাই এইটা এসছে, এটাই আমি মনে করি। ভাগ্যের ওপরে তো আর কারোর হাত নেই। আর সত্যি কথা রইল, সেই দিনকে যে আমি বলেছিলাম ছেলের কথা, হ্যাঁ সত্যি, এইগুলো আমরা দুজন একবারও এগুলো মনে করি না যে আমার সন্তান অপয়া বা আমার সন্তানের জন্যই আমার এটা হয়েছে, একবারও ভাবি না। কারণ এই স্ক্যামটা আমাদের সঙ্গে হয়েছে 2 বছর আগে। 2 বছর আগে আমার বাবা মার কোথায় ছিল, তাই না? তো যাই হোক, সেগুলো ভাবি না, ওগুলো মানুষের কথা। কারণ মানুষ যখন বলে না, তখন শুনতে খুব খারাপ লাগে। তাই আর ওইসব নিয়ে ভাবিও না, কারোর সঙ্গে আলোচনাই করি না। আর সবথেকে বেশি কথা কী জানো, আমি নিজের কাজের মধ্যে সবসময় থাকতে পছন্দ করি। কাজ না থাকলে আমি ঘরে শুয়ে থাকি, ফোন দেখি, টিভি দেখি, কিন্তু আমি মানুষের সঙ্গে গল্প করতে চাই না, ওটাকে আমি খুব ভয় পাই। এক তো তোমাকে নিয়ে হাস্যকর করবেই, কারণ এক তো দেখো, আমার বাবা এতদিন পরে হয়েছে, মানুষের তো একটা কথা আছেই। দ্বিতীয় নম্বর কথা, তুমি যখন বিপদে পড়বে মানুষ তো তোমার পেছনে লেগেই থাকবে, এটা স্বাভাবিক। তো সেই কারণে আমি মনে করি, খাও দাও আর নিজের মতো নিজের ঘরে থাকো। সবার সঙ্গে আলোচনা করলে হয়তো মন হালকা হয় ঠিকই, কিন্তু পরিস্থিতিও কিন্তু ভালো হয় না। যাই হোক, দেখো কাজ করতে করতে কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম। আজ যেহেতু আর ঘরের ভেতরের কাজকর্ম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, বাইরের কাজটুকু পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টিতে ভিজে ভিজে পুরো কাজটা করে তাড়াতাড়ি করে স্নান করে ঘরে আসলাম। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো 2 রকমের মাছ। ভেবেছিলাম 100 টাকার ভোলা মাছ আর 100 টাকার চুনো মাছ। ভেবেছিলাম ভোলা মাছটা রেখে দেবো, কিন্তু ভোলা মাছটা ধুতে গিয়ে দেখি পেটগুলো এতটাই নরম, মাছটা রাখা যাবে না। তাই তোমাদের দাদাভাই বললো রান্না করে রাখো, তাহলে আজকে একটা আর কালকে একটা, 2 দিন 2 রকম খেলে কিন্তু হয়ে যাবে। যাই করি না কেন, আমাদের ঘরে ডালটা করতেই হবে, জানো তো। অন্তত তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ডাল আমাদের লাগবেই। তোমাদের দাদাভাই আবার শুকনো শুকনো না খেতে পারে না, ওকে একটু ডাল সেদ্ধ হলেও, একটু ডাল ভাত শুধু দাও তাতেও ঠিক আছে, কিন্তু ডালটা লাগবে। ভোলা মাছটা আজকে আর অন্য কিছু দিয়ে করিনি, কারণ জানো তো আমার এই বড় বড় ভোলা মাছগুলো না একদম ভালো লাগে না। তবু তোমাদের দাদাভাইয়ের নাকি দেখে ইচ্ছে হয়েছে, তাই নিয়ে এসছে। সত্যি কথা বলতে, সংসারে দেখবে আমাদের মেয়েদেরই কিন্তু ইচ্ছের অনেকটা দাম থাকে। আমরা যখন যেটা বাজার আনতে বলি, যা আনতে বলি, সেটাই কিন্তু আনা হয়। আর আমাদের পছন্দ মতোই কিন্তু ঘরে রান্নাবান্না হয়। তো তোমাদের দাদাভাই বলল আমি চুনো মাছই আনতে বলেছিলাম, আর তোমাদের দাদাভাই বলল ভোলা মাছটা দেখে এত ইচ্ছে করছিল, তাই নিয়ে আসলাম। আর বারণ করিনি, ভাবলাম ইচ্ছে যখন করেছে রান্নাটা করেই দিই। করে রাখলাম, যা থাকবে আবার কালকের দিন হয়ে যাবে, কালকে রান্না করতে হবে না। আর জানো তো, কালকে যে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে রান্নাবান্না করলাম, এরকম আমার কোনো দিনও হয়নি। এমন টায়ে টায়ে খাবার আমার ঘরে কোনো দিনও হয়নি। কালকে যে জন্মদিনে রান্নাবান্না হয়েছিল, একদম সবার মাপ মতো। একটুখানি ফ্রাইড রাইস আর 2 টুকরো মাংস বেঁচেছিল, ঝোল আলু ঠালু কিচ্ছু ছিল না। চিন্তা করছিলাম সবার হবে তো, সবাইকে দিতে পারবো তো। তারপরে যাই হোক, মা লক্ষ্মীর আশীর্বাদে কম পড়েনি, একটুখানি বেঁচেছে। তো যাই হোক, ভালো মতোই যেটুকুনি করতে পেরেছি ওইটুকুনি আমার শান্তি, যে দিনটা খারাপ কাটেনি, ভালোই কেটেছে। তো দেখো, এদিকে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেল, কারণ রান্নাবান্না বুঝতেই পারো এখন বাচ্চা যেহেতু ছোট, কতটা চাপের মধ্যে থাকি। আমি যে একটা কাজ একবারে করব সেটা তো সম্ভব না, তাই তোমাদের সঙ্গে এখন আর রেসিপিগুলো শেয়ারও করা হয় না। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম, তাও বেজে গেল প্রায় 3টে। রান্না কমপ্লিট করলাম। তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, মনাকে বললাম তুইও খেতে বসে যা, তবে মনা এখন খাবে না। মনা বলছে মা আমি তোমার সাথেই খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমার আর একটুখানি কাজ বাকি আছে, রান্নাঘরটা পরিষ্কার করব আর বারান্দাটা একটু মুছবো। বিকেলবেলা আমার আবার একটু বেরোনোর আছে, এক জায়গায় যাব, খুব চেষ্টা করছি জানো তো।
চারিদিকে ছোটাছুটি করছি, চেষ্টা করছি, দেখা যাক কতটা কী করতে পারি। কারণ আমি এটা যতদিন ফেলে রাখবো আমার এটা ইন্টারেস্টের ওপরে ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। সেই কারণে খুব চেষ্টা করছি জানো তো, যাতে কোনো জায়গার থেকে একটুখানি জোগাড় করতে পারি। দেখা যাক কতদূর কী হয়। এদিকে আমি তো দেখো ঘরদোর মুছে টুছে এরপরে আবার একটু গায়ে জল ঢেলে স্নান করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ফিরতে ফিরতে হয়ে গেছিলো প্রায় সন্ধে। ছেলে একটুও ঘুমায়নি, খুব কান্নাকাটি করছিল। মেয়েও ঘুম পাড়াতে পারেনি, আমি এসেই আগে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর শরীর চলছিল না, কোনো ভিডিও করতে পারিনি, তাই এখানেই শেষ করে দিয়েছি। চলো সবাই ভালো থাকো, টাটা।